হচ্ছে দেখুন রামকৃষ্ণ মঠ, আর তার অপোজিটেই রয়েছে হচ্ছে দেখুন হালদার পুকুর। এই হচ্ছে দেখুন মায়ের মন্দিরের ভেতরটা, ভেতরে এই যে জায়গাটি দেখতে পাচ্ছেন এটাই কিন্তু লাহাবাবুদের পাঠশালা, রামদাস লাহার বিষ্ণু মন্দির। এইখানেই কিন্তু রামকৃষ্ণদেবের বাবা হচ্ছে পুজো করতেন। হ্যালো এভরিওয়ান, আবারও একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে জানাই স্বাগত। আবারও বেরিয়ে পড়েছি আমরা একটা নতুন গন্তব্যের উদ্দেশ্যে। আর এবারে আমরা চলেছি হচ্ছে রামকৃষ্ণদেব ও সারদা মায়ের জন্মভূমি ঘুরতে। তো এখন আমরা যাব হচ্ছে জয়রামবাটি ও কামারপুকুর ঘুরতে। তো প্রত্যেকবারের মতোই চলে এসেছি হাওড়া স্টেশনে। এখান থেকে আমরা 7:25 হাওড়া গোঘাট লোকাল ধরে চলে যাব হচ্ছে গোঘাটে। তো মোটামুটি ট্রেনের টাইম হয়ে গেছে, তো চলুন স্টেশনে যাওয়া যাক। ট্রেনে উঠে কিন্তু আবার আপনাদের সাথে বাকি কথা হবে। আর হ্যাঁ, নতুন বছরের কিন্তু আপনাদের অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা আমার তরফ থেকে। এই আমাদের 7:25 হাওড়া গোঘাট লোকাল 1 নম্বর প্ল্যাটফর্মে দিয়েছে। আর 7:25 লোকালটা, যে গোঘাট লোকালটা প্রচুর লেট করেছে, 7:50 বাজে এখনই। জানি না কতটা লেট করবে আর কখন কি আমরা পৌঁছাবো, দেখা যাক। এই উঠে পড়েছি আমরা হাওড়া গোঘাট লোকালে। আর হাওড়া থেকে গোঘাটের দূরত্ব হচ্ছে প্রায় 90 কিলোমিটার। যেতে সময় লাগবে হচ্ছে 2.5 ঘন্টার মতো। তো ট্রেন মোটামুটি ঢুকে গেছে 1 নম্বর প্ল্যাটফর্মে। ট্রেনটা বেশ লেট করেছে, 7:25 টাইম, 8টায় ঢুকেছে ট্রেনটা। তো দেখা যাক কখন গিয়ে আমরা পৌঁছাই। তো চলুন যাওয়া যাক। ফাইনালি আমরা এসে পৌঁছেছি হচ্ছে গোঘাট স্টেশনে। ট্রেন কিন্তু প্রচুর লেট করেছে, 10টার সময় ঢোকার কথা ছিল, এখন প্রায় 11:10 বাজে। এখন এসে পৌঁছালাম। আর মন্দির এখানে শুনেছি 11:30টার মধ্যে বন্ধ হয়ে যায়। তো তাড়াতাড়ি যাওয়া যাক বাইরের দিকে। বাইরের দিকে এখান থেকে আপনারা যেই প্ল্যাটফর্মে নেওয়া হবে সেখান থেকে একটু নিচ দিয়ে বাইরে পাশ দিয়ে বেরালেই আপনারা কিন্তু অটো টোটো পেয়ে যাবেন হচ্ছে মন্দিরে যাওয়ার জন্য। তো চলুন যাওয়া যাক বাইরে, কি পাওয়া যায় আমি আপনাদের সাথে শেয়ার করে দেবো। এই হচ্ছে দেখুন গোঘাট স্টেশন। আর এই স্টেশনের পাশ থেকে যে রাস্তাটা নেমে গেছে, রাস্তাটা নেবেই দেখুন এখানে পরপর অনেকগুলো কিন্তু টোটো দাঁড়িয়ে আছে। এখান থেকে আপনারা কিন্তু টোটো পেয়ে যাবেন জয়রামবাটি ও কামারপুকুর যাওয়ার জন্য। এই গোঘাট স্টেশনের সামনে থেকে এরকম মারুতি ভ্যানগুলো রয়েছে, এতে করে আমরা চলে যাব হচ্ছে একদম মঠের কাছে। কামারপুকুর যে রামকৃষ্ণ মঠ রয়েছে সেখানে 30 টাকা করে ভাড়া নিচ্ছে। তো চলুন যাওয়া যাক। চলে এসেছি একদম রামকৃষ্ণ মঠের সামনে। তো আমাদের আসতে একটু দেরি হয়ে গেছে, যাই হোক ট্রেনটা লেট করেছে বলে। তো এখানে কিন্তু 11:30টার সময় কিন্তু মেন গেট বন্ধ হয়ে যায়। তো এখন আমরা ভেতরে যেতে পারছি না। তো এখন বাইরে থেকে আপনাদেরকে একটু দেখিয়ে দিই, তারপরে আমরা এখানে যে জায়গাগুলো আছে সেই জায়গাগুলো ঘুরে দেখব। এই রামকৃষ্ণ মঠের ভেতরে কিন্তু ভিডিওগ্রাফি অ্যালাউ নেই, তাই আপনাদের কিন্তু আমি ভেতরের কিছুই দেখাতে পারবো না। আমি আপনাদের বাইরে থেকে একটু ভেতরের যে দৃশ্যটা সেগুলো একটু ঘুরিয়ে দেখানোর চেষ্টা করছি। এই যে কুড়ে ঘর মতো যে বানানো রয়েছে এই জায়গা, এই যে এটা দেখতে পাচ্ছেন, এটাই হচ্ছে ঠাকুরের বাড়ি। ঠাকুর কিন্তু এখানেই জন্মগ্রহণ করেছিলেন। আর এই যে আম গাছটি দেখতে পাচ্ছেন, এইটা কিন্তু, এই আম গাছটি কিন্তু ঠাকুর নিজেই বসিয়েছিলেন। আর এর ভেতরে কিন্তু একটা শিব মন্দিরও রয়েছে। এখানে দেখুন এই যে রামকৃষ্ণ মঠে কামারপুকুরে মন্দির দর্শনের সময় দেওয়া রয়েছে। এপ্রিল থেকে সেপ্টেম্বর যেরকম সকাল 6টা থেকে 11:30 অবধি খোলা থাকে, আর বিকালে কিন্তু 4টে থেকে রাত্রি 9টা অবধি। আর অক্টোবর থেকে মার্চ মাস অবধি 6:30 থেকে 11:30 অবধি খোলা থাকে সকাল, আর বিকালে 3:30 থেকে 8:30 অবধি। এরপরে কিন্তু আবার মন্দির খুলবে হচ্ছে 3:30টার সময়। তো এখানে যে আশেপাশে অনেকগুলি জায়গা আছে সেগুলো আমরা ঘুরে দেখবো আর আপনাদেরকেও ঘুরিয়ে দেখাবো। তো চলুন যাওয়া যায়। এই হচ্ছে দেখুন রামকৃষ্ণ মঠ, আর তার অপোজিটেই রয়েছে হচ্ছে দেখুন হালদার পুকুর। চলুন আপনাদেরকে একদম সামনে নিয়ে যাই। আর এই হালদার পুকুরেই কিন্তু অনেক স্মৃতি বিজড়িত রয়েছে রামকৃষ্ণদেবের। তো চলুন একদম আপনাদেরকে সামনে নিয়ে যাই। এই হচ্ছে দেখুন স্মৃতি বিজড়িত হালদার পুকুর। এই রামকৃষ্ণ মঠের অপোজিটেই রয়েছে দেখুন রেস্ট হাউস পান্থনিবাস।
এর ভেতরে কিন্তু আপনারা চাইলে কিন্তু বসে কিছুক্ষণ রেস্ট নিতে পারবেন। এই হচ্ছে দেখুন ভেতরটায়, এখানে বেশ বসার জায়গা রয়েছে, এখানে ওয়াশরুমও রয়েছে, এই পাশে বসার জায়গা। এখানে তো আসলে মোটামুটি 11:30 পর থেকে মন্দির বন্ধ থাকে, 3:30টার সময় খোলে। তো সেই সময়টা আপনারা যদি চান এখানে আশেপাশে যে জায়গাগুলো আছে সেগুলো ঘুরে এখানে কিন্তু বসে কিন্তু আপনারা বিশ্রাম নিতে পারেন। এই রামকৃষ্ণ মঠের সামনে থেকে আমরা একটা টোটো বুক করে নিলাম। এখান থেকে আমরা কামারপুকুরের অনেকগুলো সাইট সিইং আছে সেগুলো ঘুরবো, ঘুরে আমরা কিন্তু চলে যাব জয়রামবাটি। জয়রামবাটিতেও ঘোরাঘুরি করব, করে এখানে আবার চলে আসবো। এখানে 3:30টার সময় যখন মন্দির খুলবে মন্দির দর্শন করে তারপরে কিন্তু আমরা বাড়ির উদ্দেশ্যে রওনা হবো। তো চলুন এখানে যত জায়গাগুলি আছে সেই জায়গাগুলো ঘুরে দেখবো আর আপনাদেরকেও ঘুরিয়ে দেখাবো। চলুন তাহলে যাওয়া যাক। এই কামারপুকুরে যতগুলো সাইট সিইং রয়েছে তার মধ্যে আমরা প্রথম স্পটে চলে এসেছি পাইনবাড়ির যাত্রা মঞ্চ, যেখানে কিন্তু ঠাকুর হচ্ছে শিব সেজে যখন যাত্রা করছিল সেই সময় ভাবাবিষ্ট হয়, সেই যেই জায়গাটা সেটাই এখন এসেছি। চলুন আপনাদেরকে ভেতরটা ঘুরিয়ে দেখাই। এই যে দেখুন এখানে লেখা রয়েছে এই হচ্ছে দেখুন শিব মন্দির। এই কামারপুকুর সাইট সিইং এর আমরা দ্বিতীয় স্পটে চলে এসেছি। ধর্মদাস লাহা যিনি হচ্ছে রামকৃষ্ণদেবের বাবাকে আশ্রয় দিয়েছিলেন সেই জায়গায় চলে এসেছি। তো সেই বাড়িটা এখন আমরা ঘুরে দেখবো, আপনাদেরকেও ঘুরিয়ে দেখাবো। এই হচ্ছে দেখুন ধর্মদাস লাহা, ওনার এখানে মূর্তি রাখা রয়েছে, এরকম একটা মূর্তি বানানো রয়েছে। আর ওনার মেয়ে হচ্ছে এই যে প্রসন্নময়ী। এই প্রসন্নময়ী কিন্তু বিধবা ছিলেন, ইনারই গয়না দিয়ে কিন্তু মা সারদা দেবীকে গয়না দিয়ে হচ্ছে গদাধরের সাথে যখন বিয়ে হচ্ছিল এনার থেকে কিন্তু গয়না দেওয়া হয়েছিল। এই হচ্ছে ধর্মদাস লাহার বিষ্ণু মন্দির। এইখানেই কিন্তু রামকৃষ্ণদেবের বাবা হচ্ছে পুজো করতেন। এই হচ্ছে দেখুন বিষ্ণু মন্দির। আর এই বিষ্ণু মন্দিরের দেওয়ালে কিন্তু বেশ সুন্দর পোড়ামাটির কাজ করা রয়েছে দেখুন। এই হচ্ছে দেখুন বিষ্ণু মন্দির লাহাবাবুদের। এখানে দেখুন ক্ষুদিরাম চট্টোপাধ্যায় রামকৃষ্ণদেবের যে বাবা, সে যখন দেরেগ্রাম ছেড়ে এই কামারপুকুরে আসে সেই জিনিসটাকে এখানে কিন্তু তুলে ধরা হয়েছে। আর এই ঢেকিশালে দেখুন ঠাকুরের যে জন্ম হয়েছে সেটাও কিন্তু এখানে তুলে ধরা হয়েছে। এই হচ্ছে দেখুন, এদিকে দেখুন গদাধরের বিবাহ। এই পাশে দেখুন লাহাবাবুদের গয়না ফেরত, এই পাশে রাসলীলা, এদিকে কংসবধ। ঠাকুরকে যখন এখানে যে পাঠশালা আছে সেখানে এই পাঠশালায় যখন উনি পড়তে আসতেন তো উনি পড়া ছেড়ে কী করতেন, এখানে এসে কিন্তু মা কালীর মূর্তি আঁকতেন। আর এই সেই মন্দির বিষ্ণু মন্দির। এখানে এই মন্দিরটা কিন্তু 3 তলা, নিচে কিন্তু আন্ডারগ্রাউন্ড মন্দির রয়েছে, তার উপরে এই মন্দির, তার উপরে আরেকটি তলা রয়েছে, 3 তলা। যখন বর্গীদের আক্রমণ হতো লাহাবাবুরা কী করতো, তার ফ্যামিলিকে নিয়ে একদম নিচে যে আন্ডারগ্রাউন্ড রয়েছে সেখানে গিয়ে তারা নিজেরা আশ্রয় নিত। এই হচ্ছে দেখুন লাহাবাবুদের দুর্গা মন্দির। এখানে কিন্তু এখনও দুর্গা পুজো হয়। এই দেখুন কাঠামো বানানো রয়েছে, আর এই যে ফটো দেওয়া রয়েছে দেখতে পাচ্ছেন, এই ফটো দেখেই কিন্তু প্রত্যেক বছর সেম ঠাকুর তৈরি হয়। আর এখানে কিন্তু
প্রথম থেকে যেইভাবে নিয়মকানুন মেনে পুজো হতো সেই রকমভাবে এখনও হয়। এই যে জায়গাটি দেখতে পাচ্ছেন এটাই কিন্তু লাহাবাবুদের পাঠশালা, যেখানেই কিন্তু হচ্ছে রামকৃষ্ণদেব পড়াশুনো করতে আসতেন। এই এটা দেখুন, পাঠশালার পাশেই রয়েছে হচ্ছে রাসমঞ্চ, এই দেখতে পাচ্ছেন। আর পাঠশালার ভেতরটা চলুন আপনাদের দেখাই, ওনার যে কিছু এই হচ্ছে দেখুন পাঠশালার ভেতরটা। এই একটা শ্রীরামকৃষ্ণের স্মৃতি বিজড়িত একটা কালী মন্দির রয়েছে, চলুন আপনাদের দেখাই সামনে থেকে। এই হচ্ছে দেখুন সেই কালী মন্দির, যেখানে কিন্তু এই হচ্ছে রামকৃষ্ণদেবের স্মৃতি বিজড়িত কালী মন্দির। এইখানে রয়েছে দেখুন, এই যে ঠাকুরের জন্য এই মন্দিরে হতে দিয়েছিলেন। ঠাকুর যখন এখানে লীলা করছেন, এই গ্রামের মানুষের কাছে সেটা পাগল বলে মনে হতো। সবাই ঠাকুরের মুখে বলতো যে চন্দ্রা তো ছেলে খ্যাপা পাগল। সেই জন্য ছেলের আরোগ্য নিরাময়ের জন্য যে ঠাকুরের মানে এই মন্দিরে হতে দিয়েছিলেন। আচ্ছা, এখানে হতে দিয়েছিলেন। কারণ ঠাকুর বলেছে, স্বপ্নাদেশ দিয়ে বাবা গোপেশ্বর বললেন যে চন্দ্রা তুমি নিশ্চিন্তে মনে বাড়ি ফিরে যাও, তোমার ছেলে খ্যাপা নয়, পাগলও নয়। তবে ও পাগল ঠিকই মা ভগতারিণীকে পাওয়ার জন্য পাগল, তো আমারই অংশ, বুঝতেছে। তখন ঠাকুরের মা নিশ্চিন্ত মনে বাড়ি ফিরে গেলেন। ওই যে আপনাদেরকে যে ভূতি শ্মশান, ভূতি ওই যে বট গাছ দেখাবো না, যেটা তলায় তপস্যা করতে, ওই সেইখানে তপস্যা করতে বলে সেই জন্যই সবাই খ্যাপা পাগল বলতো। আচ্ছা, আগে তো বন জঙ্গল আর শ্মশান ছিল, বুঝেছি। এই হচ্ছে দেখলেন গোপেশ্বর শিব মন্দির। এই আরেকটা মন্দির দেখুন দয়াল সত্যপীরের, এখানে কিন্তু ঠাকুর কিন্তু তার বন্ধুদের নিয়ে এসে নাম গান শুনতে আসতো। এই হচ্ছে মন্দির। এই হচ্ছে ঠাকুরের ভিক্ষা মায়ের মন্দির। এই যে দেখুন, এই হচ্ছে দেখুন ভিক্ষা মায়ের মন্দির। ভিক্ষা মা দেখুন যে রামকৃষ্ণদেবকে কোলে করে নিয়ে বসে আছেন, সেই মূর্তি এখানে কিন্তু রয়েছে। সেই কামার পুকুর, বুঝলেন, এই পুকুরের নাম অনুসারে গ্রামের নাম হয়েছে কামার পুকুর। এই যে কামার পুকুর কেন, এই যে ধনী কামানির মন্দির দেখালাম না, ওনার বংশধরদের এই যে পাড়েতি বসবাস, তখন ওনারা আগে লোহার কাজ করতেন। লোহাকে গরম করে পিটিয়ে এই জলেতে চুবাতেন, সেই থেকে আস্তে 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 এটা কামার পুকুর, কামার পুকুর, কামার পুকুর নাম হলো। এই কামার পুকুরের আদি নাম ছিল শুক্লালগঞ্জ। আচ্ছা, বুঝতেছেন, সেই নাম পরিবর্তন হয়ে কামার পুকুর নাম হলো। আজ থেকে 300 বছর আগে এই পুকুর আদি পুরাতন। এই হচ্ছে দেখুন চিনু সাকারির বিদ্যা মন্দির। এটা একসময় কিন্তু বাড়ি ছিল, এখন এটা গদাধরের বিদ্যা মন্দির নামে তৈরি করা হয়েছে। এখন এখানে বাচ্চাদের পড়াশুনো করা হয়, আর পেছন দিকটায় কিন্তু থাকার ব্যবস্থা আছে। আপনারা যারা এখানে এসে থাকতে চান তারা কিন্তু এখানে এসে থাকতে পারেন। এই যে চিনু সাকারি, এনার থেকেই কিন্তু সারদা মা শাখা পড়েছিলেন। এখন আমরা চলে এসেছি মুকুন্দপুরের বুড়ো শিব মন্দিরে। ঠাকুর যখন দক্ষিণেশ্বরে লীলা করতেন, সেই সময় ঠাকুরকে ভাগ্নে হৃদে খবর পাঠিয়েছিল ঠাকুরমাকে যে মামা আবার খুব পাগলামি করছে। তখন ঠাকুরের মা আবার এই মন্দিরে গিয়ে হতে দিয়ে বসেছিলেন যে যাতে ওনার ছেলেকে ঠিক করে দেওয়া হয়। এইখানেও উনি সেই দৈবমানি অথবা স্বপ্নাদেশ পেয়েছিলেন যে উনি আমারই অংশ, উনি যা কোনো অসুবিধা নেই, তুই নিশ্চিন্তে বাড়ি চলে যা। তারপরেই রামকৃষ্ণদেবের মা শান্ত হয়েছিলেন। এই যে দেখছেন বুড়ো শিব মন্দির, ঠিক মন্দিরের পাশেই রয়েছে চিনু সাকারির সমাধি। এই এখন আমরা চলে এসেছি হচ্ছে দেড়ে গ্রামে ঠাকুরের যে আদি ভিটে সেইখানে। তো চলুন আপনাদের ভেতরটা ঘুরিয়ে দেখাই। এই যে দেখুন ক্ষুদিরাম রামকৃষ্ণ সেবাশ্রম।
এখন আমরা চলে এসেছি দেড়ে গ্রামে ঠাকুরের আদি ভিটেতে। ঠাকুরের বাবা ক্ষুদিরাম চট্টোপাধ্যায়কে এই গ্রামেই থাকতেন। এখানকার জমিদার রামানন্দ রায় একবার মিথ্যা মামলায় সাক্ষী দেওয়ার জন্য ক্ষুদিরাম চট্টোপাধ্যায়কে বলেছিলেন। তিনি রাজি না হওয়ায় অত্যাচারী জমিদার রামানন্দ রায় ক্ষুদিরাম চট্টোপাধ্যায়কে গ্রাম ছাড়া করেছিলেন। তখনই ঠাকুরের বাবা এই গ্রাম ছেড়ে কামারপুকুরে গিয়ে নতুন করে বসতি স্থাপন করেন। এই হচ্ছে দেখুন ওনার যে ভিটে বাড়িটা, সেই ভিটে বাড়িটা এখনো রয়েছে। এই কামারপুকুরে বেশ অনেকগুলো সাইট সিইং আমরা ঘুরে দেখলাম। তো এখন মোটামুটি দুপুরের 2টো বাজে, তো এখন খিদে পেয়ে গেছে। তো চলুন এখন দুপুরের লাঞ্চটা সেরে নিই। আপনারা কিন্তু চাইলে কিন্তু এখানে এসে যে রামকৃষ্ণ মঠ রয়েছে সেখানে কিন্তু আপনারা ভোগ গ্রহণ করতে পারেন। তো আমরা রামকৃষ্ণ মঠে আর ভোগ গ্রহণ করলাম না, তো এখানে একটা লোকাল দোকান রয়েছে, এখান থেকেই দুপুরের লাঞ্চটা সেরে নেব। এই এসে দেখুন পথের সাথী হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট। চলুন তাহলে যাওয়া যাক, দুপুরের লাঞ্চটা সারানো যাক। এই দুপুরের লাঞ্চে আমরা মাছ ভাত নিয়ে নিয়েছি। মাছ ভাতের দাম নিচ্ছে হচ্ছে 100 টাকা, আর এখানে আপনারা সবজি ভাতও খেতে পারেন। সবজি ভাত 70 টাকা করে। এই হচ্ছে দেখুন মাছ ভাতের থালি। এখানে দিয়েছে একটা পালং শাকের চচ্চড়ি, ডাল, ফুলকপি আলুর তরকারি, চাটনি, বেগুন ভাজা, ভাত, লেবু লঙ্কা, আর এই হচ্ছে রুই মাছ। রুই মাছের পিসটা দেখুন বেশ বড় সড়ো। খেয়ে দেখা যাক এখানকার রান্নাবান্না ঠিক কেমন। লাউ দিয়ে প্রথমে ভাতটা ট্রাই করলাম, খুব সুন্দর। লাউ দিয়ে, টমেটো দিয়ে, ধনেপাতা দিয়ে ডাল করেছে, খুব সুন্দর খেতে। খাবার দাবার ভালো। আপনারা চাইলে কিন্তু মঠে খেতে পারেন, এছাড়া কিন্তু আপনারা এরকম রাস্তার ধারে রেস্টুরেন্টগুলোতেও খেতে পারেন। এই দুপুরের লাঞ্চ সেরে কামারপুকুর সাইট সিইংয়ের এখন আমরা চলে এসেছি বিশালক্ষী মায়ের মন্দিরে। এটা কিন্তু 51 সতীপীঠের কিন্তু একটি, এখানেও কিন্তু মায়ের যোনির কিছুটা অংশ পড়েছিল। তো আপনারা যেটা কামাখ্যা দর্শন করেন, কামাখ্যার মতনই এখানে কিন্তু এই মন্দির, খুব জাগ্রত মন্দির। এই হচ্ছে আমার পেছনে দেখুন। এই হচ্ছে দেখুন বিশালক্ষী মায়ের মন্দির। চলুন আপনাদের মন্দিরটা দর্শন করি খানিকটা করে। এই বিশালক্ষী মন্দির ঘুরে এখন আমরা চলে এসেছি জয়রামবাটিতে। জয়রামবাটিতে এখন যে মেন মন্দির, সেই মন্দির খুলতে মোটামুটি একটু দেরি আছে। তো এখানের যতগুলো সাইট সিইং আছে সেগুলো ঘুরে দেখবো। তো তার মধ্যে এখন আমাদের নিয়ে এসছে হচ্ছে সিংহবাহিনী মন্দিরে। তো চলুন আপনাদেরকে সিংহবাহিনী মন্দিরটা ঘুরিয়ে দেখাই। এই হচ্ছে দেখুন মন্দির, সিংহবাহিনী মন্দির। এই হচ্ছে দেখুন সিংহবাহিনীর মূর্তি। এইখানেই কিন্তু সারদা মায়ের যখন অসুখ হয়েছিল, এখানে কিন্তু ধন্যে দেওয়ার পরে ওনার কিন্তু পেটের যে অসুখ হয় সেটা কিন্তু এখানে থাকার পরেই উনি সুস্থ হয়ে ওঠেন। এই এখন আমরা চলে এসেছি জয়রামবাটির শ্রী শ্রী মাতা মন্দিরে। তো চলুন ভেতরে যাওয়া যাক। এখানে যে আমোদন নদী রয়েছে, এখানে কিন্তু সারদা মা ও তার ভাইকে নিয়ে কিন্তু এখানে স্নান করতে আসতেন, ও তার ভাইগুলোকে কিন্তু মুড়ি আর বাতাসা খাইয়ে কিন্তু বাড়িতে নিয়ে যেতেন। সেই একটা জিনিস এখানে তৈরি করা রয়েছে। চলুন ভেতরটাকে আপনাদের দেখাচ্ছি। এই হচ্ছে দেখুন এরকম একটা মন্দির রয়েছে, আর এখানে ঘাট রয়েছে যেখানটায় সারদা মা এসে স্নান করতেন। এই হচ্ছে দেখুন আমোদন নদীর যে ঘাট, এখানটায় এই সামনে যেটা দেখছেন এটা হচ্ছে বোধিবৃক্ষ, আর এটা হচ্ছে মায়ের বাবা ও মায়ের কিন্তু সমাধি। আর এই হচ্ছে ভেতরটা। ভেতরটা বেশ সুন্দর। চলুন আপনাদেরকে সামনে গিয়ে দেখিয়ে আনছি। এখানে দেখুন সারদা মায়ের বাল্যবেলা থেকে বয়সকাল অবধি যা যা করেছিলেন তার কিন্তু এখানে সব কিছু এরকম মূর্তির দ্বারা খোদাই করে কিন্তু তৈরি করা। দেখুন
এখানে দেখুন মায়ের কিন্তু সব জিনিসগুলো কিন্তু খুব সুন্দর করে ফুটিয়ে তোলা হয়েছে, যেগুলো আপনারা কিন্তু এইখানটা আসলে দেখতে পারবেন। এই এখন আমরা চলে এসেছি জয়রামবাটি মায়ের মন্দিরের কাছে। এখানেও কিন্তু ভিডিওগ্রাফি অ্যালাউ নেই, তাই আমি আপনাদেরকে ভেতরের কিছুই দেখাতে পারবো না, ওই বাইরে থেকে যতটুকু পারবো ততটুকু ঘুরে দেখাবো। আর এই আমার সামনেই দেখতে পাচ্ছেন, এটাই হচ্ছে কিন্তু মায়ের আদি ভিটা। এইখানে কিন্তু মা বসবাস করতেন, এটা ওনার বাড়ি, পুরানো বাড়ি। তো মন্দিরের গেট কিন্তু ঠিক 3:30টার সময় খুলবে, 3:30 বাজতে আর 10 মিনিট মতো বাকি। মন্দিরের গেট খুললে মন্দিরের ভেতরটা ঘুরে আসবো, এসে তারপরে আবার আপনাদের সাথে কথা হবে। এই হচ্ছে দেখুন মায়ের পুণ্যপুকুর। এই হচ্ছে দেখুন মায়ের মন্দিরের ভেতরটা দেখা যাচ্ছে এখান থেকে। ভেতরে তো ভিডিওগ্রাফি অ্যালাউ নেই, আপনাদের কিছুই দেখাতে পারবো না। আর এসে মায়ের পুণ্যপুকুর। এই হচ্ছে দেখুন মায়ের মন্দিরের ভেতরে ফটোগ্রাফি ভিডিওগ্রাফি অ্যালাউ নেই, আমি পারমিশন নিয়ে কিছুটা ফুটেজ নিচ্ছি। এই হচ্ছে দেখুন মায়ের মন্দিরের ভেতরটা, ভেতরের বেশিটা দেখানো যাবে না, তাই আপনাদের বাইরে থেকেই কিছুটা দেখানোর চেষ্টা করছি। এই মায়ের মন্দিরের সামনেই দেখুন এখানে অনেক দোকানপাট রয়েছে, এখান থেকে কিন্তু আপনারা টুকটাক কিন্তু বাড়ির জন্য কেনাকাটি করে নিতে পারেন। ও ঠাকুরের যে ফটোগুলো রয়েছে, ফটোগুলো খুব সুন্দর সুন্দর, এখান থেকে আপনারা কিন্তু চাইলে কিন্তু বাড়ির জন্য কিনে নিয়ে যেতে পারেন। এই জয়রামবাটি ঘুরে আমরা আবার চলে এসেছি কামারপুকুর রামকৃষ্ণ মঠের সামনে। যখন আমরা এসেছিলাম তখন তো আমরা মন্দির দর্শন করতে পারিনি, তখন আমরা মন্দিরটা দর্শন করব। তো চলুন আপনাদেরকেও চেষ্টা করছি ভেতর থেকে কিছুটা যদি দেখানো যায়। ভেতরে তো ভিডিওগ্রাফি ফটোগ্রাফি অ্যালাউ নেই, তবুও আমি একটু চেষ্টা করছি আপনাদের দেখানো যায় কতটুকু। চলুন মন্দিরটা দর্শন করে আসি। এখন আমরা রয়েছি রামকৃষ্ণ মঠের ভেতরে। আর এই যে সামনে গেটটি দেখতে পাচ্ছেন, তার পাশেই যে আম গাছটি রয়েছে, এই আম গাছটি ঠাকুর বসিয়েছিলেন। আর তার পাশে এই যে বিচুলি দেওয়া যে চাল দেওয়া ঘর, এখানেই ঠাকুর জন্মেছিলেন। আর তার সামনেই ঢেকিশালের এখানে একটা মন্দির করা রয়েছে, আর ভেতরটা খুব সুন্দর করে সাজানো রয়েছে। এই রামকৃষ্ণ মঠের ভেতরে দেখুন একটি শিব মন্দির রয়েছে, যোগী শিব মন্দির। তো আমাদের রামকৃষ্ণ মঠ মন্দির দর্শন করা গেলে, ভেতরটা খুব সুন্দর। তো এখন আমরা স্টেশনের উদ্দেশ্যে চলে যাব। 5টার সময় আমাদের আবার ট্রেন রয়েছে হাওড়া লোকাল, গোঘাট হাওড়া লোকাল। তো চলুন স্টেশনে যাওয়া যাক। এই আমরা সমস্ত সাইট সিইং কমপ্লিট করে চলে এসেছি গোঘাট স্টেশনে। আর এই দাদার সাথে আমরা পুরো জয়রামবাটি ও কামারপুকুরটা ঘুরে দেখেছি। এই দাদা কিন্তু আমাদের খুব ভালো করে ঘুরিয়ে দেখিয়েছে, প্লাস পুরো জায়গাটিও খুব গাইড করে দিয়েছে। এই দাদাকে কিন্তু আপনারা চাইলে কিন্তু বুক করে নিতে পারেন। আপনাকে যদি স্টেশনে বুক করেন তো আপনাকেও পেয়ে যাবে না? আপনারা যদি বলে যে আপনাকে যে স্টেশনে এখান থেকে এসে নিয়ে যাব। আর তাহলে আপনার নাম আর নাম্বারটা একটু বলে দিন। আমার নাম হচ্ছে বিদ্যুৎ গোস্বামী, আচ্ছা, কামারপুকুর। আমার মোবাইল নাম্বার হচ্ছে 8348037027। তো যাই হোক, এই দাদার নাম্বার আমি ডেসক্রিপশন বক্সেও শেয়ার করে দেবো। তো আজকের এই ভিডিও আমি এখানেই এন্ড করছি, তাহলে আবার হাজির হয়ে যাবো নতুন কোনো জায়গায় নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর দেখতে থাকবেন আশিস দাস ব্লগ। আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে কিন্তু প্লিজ সাবস্ক্রাইব করবেন। তো আজকের মতো এখানেই টাটা।